দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুথাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের খনন মনন শীর্ষক দৃশ্য শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় প্রদর্শনী চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। গ্যালারি কায়ার 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 35 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প। রাত 8টা 20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। তুমি না অসুস্থ, তুমি আবার উঠে এলে কেন? আরে বাবা, ছেলেকে মানুষ করেছি, নাতিকে মানুষ করতে হবে না? এই সারা কুন্ডা নহল কুন্ডা আসল বুঝি না। বাসায় আসবে কেন? তুমি কই? চা খাওয়াইছিলাম, চা, এক কাপ চা। তার আগে আপনি আমার পরিচয় দিলেন। যে মানুষের কাছে টাকা থাকে না সেই মানুষের কথা কেউ শুনতে চায় না। ভাতের খিদা কি আর বাদামে পেট ধরে? তোর যে লোকজন দেখলাম, এইসব পোলাপান দিয়ে কাম হইব না। তোমার সাহস হয় কি করে কথাগুলো আমাকে বলা? আজকে তুমি না হয় যদি আমার কর্মচারী কাজ করতো না, তাকে আমি পুলিশে দিই। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক, গণসঙ্গীত শিল্পী ও গবেষক ডক্টর সাইম রানা। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? এই তো আছি, ভালোই আছি। জি, আজকে তো 10 তারিখ। আগামীকাল থেকে অর্থাৎ 11 থেকে 13 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের আমন্ত্রণে আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজন সম্পর্কে জানবো। শুরুতেই জানি যে প্রস্তুতি কেমন এখন? এখন খুবই ব্যস্ত একটি সময় যাচ্ছে, কারণ আগামীকাল এটার উদ্বোধন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। মাননীয় উপাচার্য মহোদয় এস.এম. মাকসুদ কামাল স্যার তিনি উদ্বোধন করবেন। এর পাশাপাশি ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং মাননীয় এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আসাদুজ্জামান নূর তিনিও আসছেন। এবং এখানে সবচেয়ে বড় বিষয় যে এখানে প্রায় আমাদের 45 জন বিদেশি অংশগ্রহণকারী আসছে। তার মধ্যে আমেরিকার 14-15 জন আছেন, আর এর বাইরে নেপাল, ভুটান, তারপর পাকিস্তান, চীন, তাইওয়ান, এমনকি ইউরোপের আরও বেশ কিছু। মোট কতগুলি দেশ অংশগ্রহণ? মোট 10টি দেশ অংশগ্রহণ করবে। আচ্ছা, মানে বাংলাদেশ সহ 10টি দেশ। বাংলাদেশে কি এই আয়োজন এবারই প্রথম? বাংলাদেশে এই প্রথম, কিন্তু এইটি আসলে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ট্র্যাডিশনস অফ মিউজিক অ্যান্ড ডান্স বা ICTMD-র একটি স্টাডি গ্রুপ অর্গানাইজেশন। এই স্টাডি গ্রুপটি হলো যে মিউজিক অ্যান্ড অ্যালিয়েড আর্টস অফ গ্রেটার সাউথ এশিয়া। তাদের তৃতীয় প্রোগ্রাম কনসার্ট, এবং প্রথমটা হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকাতে, সেটা 2016 সালে, আর 2019-এ হয় শ্রীলঙ্কায়। তার মানে এবারে তৃতীয়বারের মতো। হ্যাঁ, ICTMD স্টাডি গ্রুপ অন মিউজিক অ্যান্ড অ্যালাইড আর্টস অফ গ্রেটার সাউথ এশিয়ার সাথে বাংলাদেশ নৃত্যকলা বিভাগের কোলাবোরেশনে তো এই আয়োজনটি হচ্ছে। এই কোলাবোরেশনটা কিভাবে হলো? এটি খুব ইন্টারেস্টিং যে আমি মানে ICTMD-র লিয়াজো অফিসার হিসেবে 2015 সাল থেকে কাজ করছি। 2022 সালে পর্তুগালে ওয়ার্ল্ড কনফারেন্স হয়, পর্তুগালের লিসবন শহরে। তো সেখানে প্রস্তাবিত হয় যে ICTMD-র যে স্টাডি গ্রুপগুলো বিভিন্ন দেশে
প্রতিনিয়ত প্রায় 27টা মতো স্টাডি গ্রুপ আছে। তার মধ্যে এই প্রতিষ্ঠানটি সাউথ এশিয়ান বিভিন্ন ধরনের আর্ট কালচার উইথ এখানকার বিভিন্ন ধরনের অ্যানথ্রোপোলজিক্যাল অ্যান্ড এথনোমিউজিকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কাজ করে। তো তারা এবার যেন বাংলাদেশে করতে পারে কিনা, তো তখন আমাদের পক্ষ থেকে সম্মতি জ্ঞাপন করা হয় এবং সেই সূত্রে 22 সাল থেকেই প্রায় 2 বছর ধরে এটার কার্যক্রম চলে আসছে। মানে প্রস্তুতি তো অনেক দিন ধরে আপনারা প্রায় 2 নিচ্ছেন। বছরের। আচ্ছা, 11 থেকে এই 13 জুলাই পর্যন্ত যে আয়োজন হবে সেই আয়োজনের মধ্যে কি কি থাকছে? এই আয়োজনের মধ্যে মূলত সিম্পোজিয়ামের যে মূল ব্যাপার পেপারস প্রেজেন্টেশন এবং আমাদের মূল বিষয় হলো ক্লাইমেট ক্রাইসিস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য আর্টস, অর্থাৎ শিল্পকলায় বা শিল্পের বিভিন্ন শাখায় যে আমাদের দেশে আপনি জানেন যে বাংলাদেশ একটু খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আছে, বিশেষ করে জলবায়ু সংকটের জায়গা থেকে, এবং এখানে শিল্প কিভাবে প্রভাবিত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা শিল্পের মাধ্যমে কিভাবে উত্তরণ করা সম্ভব, এই ধরনের চিন্তার উপর ভিত্তি করেই আসলে এক একজন স্কলার তারা তাদের বাংলাদেশের ক্লাইমেট ক্রাইসিস এবং তার পাশাপাশি শিল্পকলাকে কিভাবে প্রমোট করা যায় সেই বিষয়গুলো নিয়ে সেমিনার হবে। প্রত্যেকটা প্যারালাল সেশনে আমাদের এই সেশনগুলো হবে। আর এর বাইরে কালচারাল প্রোগ্রাম আছে। নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান মনিরা পারভিন, তিনি তার পরিচালনায় এখানে কালচারাল অনুষ্ঠান হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রায় শতাধিক স্টুডেন্টের একটা ডান্স এবং মিউজিকের পারফরমেন্স আছে। পাশাপাশি বিদেশি বেশ কিছু পার্টিসিপেন্টস আছে, তারাও এখানে কালচারাল প্রোগ্রাম করবেন, ডান্স এবং এখানে যে কনসেপ্টগুলো আছে খুব ইন্টারেস্টিং, যে আমাদের ট্র্যাডিশন, আমাদের ফোক মিউজিক, আমাদের ফোক ডান্সের পাশাপাশি আমাদের ক্লাইমেট ক্রাইসিসের উপরে মডার্ন ডান্সও এখানে যুক্ত আছে। আর আমাদের এই প্রতিষ্ঠানের সাথে এই যে সিম্পোজিয়ামটি হতে যাচ্ছে তার সাথেও যুক্ত আছেন যেমন আমাদের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তিনি যুক্ত আছেন। এর পাশাপাশি প্রফেসর খাদিমুল হক তিনি যুক্ত আছেন এবং এর পাশাপাশি প্রফেসর ডক্টর আব্দুল বাশির আমাদের মাননীয় ডিন মহোদয় আছেন। পুরো বিশ্ববিদ্যালয়েরই আসলে যে কমিটি বা যারা প্রশাসনে যারা আছেন তারা এই প্রোগ্রাম আয়োজনের সাথে যুক্ত। আচ্ছা, 11 থেকে 13 জুলাই যেহেতু অনুষ্ঠানটি হবে, একটু জানতে চাইবো যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কোথায়? এটি আমাদের ভেন্যু হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লেকচার থিয়েটারকে আমরা মূলত ভেন্যু হিসেবে রেখেছি। তবে একটি বিকল্প পথও রাখা আছে, কারণ এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু মুভমেন্ট হচ্ছে, শিক্ষকদের এবং ছাত্রদেরও মুভমেন্ট হচ্ছে, একটা অস্থিরতা যাচ্ছে, সেটাকে বিবেচনা করে আমাদের একটা অল্টারনেটিভ ভেন্যু করা আছে, এশিয়াটিক সোসাইটি। তো আমরা এখন রাত্রের মধ্যে বুঝতে পারবো যে আমরা কোথায় করছি, 2 জায়গা আমাদের প্রস্তুত করা আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর সাধারণ দর্শক কি এখানে যেতে পারবেন? সাধারণ দর্শকদের মধ্যে বিশেষ করে ইনাগুরেশনে সাধারণ দর্শকদের উপস্থিতি থাকতেই পারে। আর এমনি প্যারালাল সেশন যেগুলো হবে সেখানে যারা ইন্টারেস্টিং মনে করে বা ইন্টারেস্টেড পিপল আছে তারা কিন্তু এখানে একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি দিয়ে তারা যুক্ত হতে পারেন। আচ্ছা, এখানে তো একটা সেমিনারও হবে, একটু যদি বলতেন যে সেমিনারটা আসলে কিভাবে হবে বা মূল বক্তব্য যেটা বলছিলেন ক্লাইমেট চেঞ্জের সাথে ক্লাইমেট ক্রাইসিস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন আর্টস, এটার উপরে কিনোট স্পিচ দেবেন প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আর এর পরে আরও যে 67 জন পার্টিসিপেন্টস আছে আমাদের, এদের প্রত্যেকেরই এক একটা করে পেপারস প্রেজেন্টেশন আছে। প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল কনসেপ্টের উপরে বা টাইটেলসের উপরে ভিত্তি করে তারা তাদের সেশনগুলো পরিচালনা করবেন। জি, ক্লাইমেট ক্রাইসিস এবং এটার ইম্প্যাক্ট হচ্ছে আমাদের যে বিভিন্ন রকম পারফরমেন্স আর্টস আছে সেইগুলোর উপর কিভাবে পড়ছে এবং একে অন্যকে কিভাবে আসলে প্রভাবিত করছে, এই বিষয়টি সম্পর্কে নিশ্চয়ই আপনাদের একটা গবেষণা করতে হয়েছে। জি, গবেষণায় ফাইন্ডিংস কি কি এসেছে? গবেষণা ফাইন্ডিংসে যেটা ধরা পড়ে, আপনি জানেন যে বাংলাদেশের মানে ক্লাইমেটের যে প্রভাব এবং এখানে অনেকগুলো বিষয় আছে, বিশেষ করে বন্যা আছে, নাব্যতা আছে, তারপরে
যে সমুদ্রের পানি যে বেড়ে যাচ্ছে এবং আমাদের পলি হচ্ছে, দুর্যোগ আছে, বন্যা আছে, এর মধ্যে 3টি বিষয় আসলে আমাদের খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং 2টি দিক, বিশেষ করে ফ্লাড এবং দুর্যোগ এবং ঝড় বা জলোচ্ছ্বাস, এই দিকগুলোকে আমরা খুব বেশি বিপজ্জনক হিসেবে দেখি এবং বাংলাদেশের দক্ষিণ অংশ ডুবে যাওয়ার একটা, নিমজ্জিত হয়ে যাওয়ার একটা সামনের যে ঝুঁকিটা রয়েছে, এগুলো নিয়ে বিশ্ব সভার মানুষেরা খুবই চিন্তিত, উদ্বিগ্ন। তো বাংলাদেশ এটাকে নিয়ে, বাংলাদেশের সাধারণ মানুষের এখন এই উদ্বিগ্নতা এবং তা কিভাবে নিরসন করা যায় এবং সেটাকে কতটা কমিয়ে আনা যায় এবং সাধারণ জনগণকে সচেতন করার পেছনে আমরা যেমন দেখেছি যে বিভিন্ন ধরনের শিল্প মাধ্যম দিয়েই বিভিন্ন সময় এই সচেতনতাকে তৈরি করে। কিন্তু যদি ক্লাইমেটের কারণেই যদি এই শিল্প ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষকে জাগাবে কে? এরকম আমাদের অনেক, বিশেষ করে দক্ষিণবঙ্গের যদি দিকে তাকায়, এখানে অসংখ্য জাতিগোষ্ঠী আছে, নৃগোষ্ঠী আছে, কমিউনিটি আছে, তারা তাদের যে শিল্পকলার যে চর্চাগুলো করে আসছে সেই চর্চা কিন্তু তারা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার পাশাপাশি কিছু এনজিও আছে বা আরও অনেক প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু সচেতনতামূলক শিল্পকলার মধ্য দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করছে। তো সব কিছু মিলে আসলে এইটা কোথায় যাচ্ছে? আমাদের বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের মানুষকে সচেতন করে তোলার জন্য রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সবভাবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু শিল্পকলা বা সংস্কৃতির ভেতর দিয়ে এই চিন্তাকে কিভাবে বিকশিত করা যায়, বরং এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কালচারালি একজন মানুষ, সাধারণ মানুষ যদি সচেতন হয়ে ওঠে, তখন তাকে রাজনৈতিকভাবে বা নানা ধরনের প্রজেক্ট আমরা দেখতে পাই, এই প্রজেক্টের থেকেও গুরুত্বপূর্ণ যে একটি মানুষ সচেতন হয়ে উঠেছে। সচেতন হলে সে তার নদী, তার খাল, তার চলার পথ, সচেতনতা খুব ভীষণ, এবং এটা একমাত্র আমাদের যে লোকশিল্পী যারা আছে তারা কিন্তু সবসময়, যেমন লোকশিল্পীদের মধ্যে তারা পরিবেশ দূষণ নিয়ে হয়তো একজন গান তৈরি করছে, একজন কবি, একজন গায়ক, তারা কিন্তু এই সমস্ত করে থাকেন, মানে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেন। তার মানে শিল্পকলা শুধুমাত্র বিনোদন নয়, শিল্পকলা সচেতনতা সৃষ্টি করা এবং জনপদের মানুষের সাথে থাকা এবং প্রত্যেকটা মুহূর্তে, বিপদের মুহূর্তে তাকে ইঙ্গিত দেয়া, কথা বলা, জাগিয়ে তোলা, সেই দিকগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। তা আমাদের এই বিশ্ব জনপদের সাথে আমাদের যে শেয়ারিংটা এখানে হবে, বিশেষ করে আমরা কিভাবে ভাবছি এবং বিশ্ব জনপদের মানুষ কিভাবে ভাবছে, বিশেষ করে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, শিকাগো ইউনিভার্সিটি, তারপর বোস্টন ইউনিভার্সিটি, মন্টানা ইউনিভার্সিটি, ওকলাহামা ইউনিভার্সিটি, হাওয়াই ইউনিভার্সিটি, এ ধরনের প্রতিষ্ঠান এবং এখানে যে ডিপার্টমেন্টের প্রফেসররা আসছেন তারাও কিন্তু সাউথ এশিয়ান স্টাডিজের উপরে এক্সপার্ট। তারাও কিন্তু এই দেশের বা আমাদের এই পুরো এশিয়ার এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা এবং তার সমাজ ব্যবস্থা বা সংস্কৃতি সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন। তো তাদের সাজেশনগুলো আমাদের দরকার এবং সরাসরি এই ইন্টারাকশনের মধ্য দিয়ে আমরা হয়তো পেতে পারি যে আমাদের আগামীতে কিভাবে মোকাবেলা করব আমাদের এই সংকটগুলোকে। সেটা শিল্পেরও সংকট এবং পাশাপাশি জলবায়ু সংকট এবং আমাদের বাংলাদেশ এবং আমাদের জনপদের সংকট, এই সংকটগুলোকে মোকাবেলা, বিষয়টি কিন্তু রাষ্ট্রীয়। জি অবশ্যই। এই যে আন্তর্জাতিকভাবে এই আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে তো বিভিন্ন রকম আন্তর্জাতিক আরো অনেকগুলো দেশ অংশগ্রহণ করবে, তো সেক্ষেত্রে কি মনে করছেন যে বাংলাদেশের যে পারফরমেন্স বা বাংলাদেশের আমাদের লোকশিল্প, সেটা আসলে, বা দেশের বাইরে তো লোকশিল্পের তো অন্যরকম একটি কদর আছে, কিন্তু যখন অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশেই এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আপনাদের প্রত্যাশাটা কেমন? আমাদের প্রত্যাশা হলো এরকম যে জনপদের মানুষ তারা নিজেরাই উদ্যোগী হয়ে এবং আত্মপ্রচারণা, তারা নিজেদেরকেই এক্সপোজ করছে তাদের শিল্পের মাধ্যমে, তারা যদি একটু পৃষ্ঠপোষকতা পায় তাহলে তাদের কার্যক্রম কিন্তু থেমে যায় না। আমরা দেখছি যে প্রত্যেকটা শিল্পকলা ইনডেঞ্জার্ড পজিশনে আছে, একটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা, এটা আমরা সবসময় বলেও থাকি বা দেখতেও পাচ্ছি। কিন্তু তাদেরকে জাগিয়ে তুললে আমরা আমাদের শিল্প কলাই শুধু নয়, বরং আমাদের নিজেদের আত্মপরিচয়কে বিশ্ববাসীর মাধ্যমে তুলে ধরতে পারবো।
উপস্থাপন করার একটা সুযোগ তৈরি হবে। আসলে আমাদের ইন্টারাকশন নাই, এই ইন্টারাকশনগুলো আমরা সরাসরি যখন এখানে উপস্থাপন করতে পারছি সেটা তো মানে অনেক বড় একটা সুযোগ তৈরি করবে। আচ্ছা, এরপরে যখন এবার তো তৃতীয়বারের মতন হচ্ছে, এই আয়োজন যখন চতুর্থবারের মতন হবে নিশ্চয়ই সেটা বাংলাদেশে নাও হতে পারে, হয়তো দেশের বাইরে হতে পারে, সাউথ এশিয়ার মধ্যেই যে কোনো একটা দেশ। সেক্ষেত্রে কি তখন বাংলাদেশ সেটাতে অংশগ্রহণ করবে? জি, এটা স্টাডি গ্রুপের আসলে ICTMD-র একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন। এখানে প্রত্যেকটা দেশই পৃথিবীর প্রায় 127টা দেশ মেম্বার হিসেবে আছে। তো বাংলাদেশেও প্রায় 15-20 জন মেম্বার এখন আছে আর কি। তো এই মেম্বার যারা আছেন তারা কিন্তু এই 27টা যে স্টাডি গ্রুপ আছে প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ করতে পারে। তো এখানে যেমন আমরা এখানে সাউথ এশিয়ান স্টাডিজের উপরে এরা কাজ করছে। এর বাইরে যেমন আছে ট্রান্সজেন্ডার আছে, তারপরে সেক্সুয়ালিটি আছে, তারপরে মাইনরিটি আছে, ডায়াসপোরা আছে, তারপরে আরও ওয়ার কিংবা আফ্রিকান কালচার, আমেরিকান কালচার, এরকম নানা ধরনের প্রসঙ্গ নিয়ে ICTM কাজ করে স্টাডি গ্রুপের মধ্য দিয়ে। তো এখানকার যে যারা স্কলার বা যারা চিন্তক এই ধরনের সেমিনার সিম্পোজিয়ামের মধ্য দিয়ে তারা এটার সাথে যুক্ত হবে, তারা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তেই আরও অন্যান্য বিশ্বেও তারা আমাদের নিজেদের চিন্তাগুলোকে এক্সপোজ করার সুযোগ পাবে। অবশ্যই। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া, আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং NTV-কেও ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি প্রস্তাবনামূলক এরকম একটি আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।